কাতারে এলএনজি কমপ্লেক্সে বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশি সহ আহত ৬৬, জাপানে ট্রাক চাপায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু। সিকিম, ভুটান ও ভারতের উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি, দ্রুত বাড়ছে তিস্তা সহ একাধিক নদীর পানি, বন্যার আশঙ্কা। ফ্রান্সে তীব্র দাবদাহে ২ দিনে নিহত অন্তত ১৮, এল নিনোর প্রভাবে খরা, দাবানল ও বন্যার ঝুঁকিতে বিশ্ব। ইরানের তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার, আটকে থাকা $১২ বিলিয়ন তহবিল ছাড়ের ঘোষণা। এবং মিয়ানমারের নির্বাচনী প্রক্রিয়ার সেনাবাহিনীর হাতে ৬ মাসে নিহত ৭ শতাধিক, মানবিক সংকট তীব্র হচ্ছে, সতর্ক করল জাতিসংঘ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। কাতারের রাস লাফান গ্যাস কারখানায় এক বিস্ফোরণে ১৩ জন নিহত এবং বাংলাদেশি সহ ৬৬ জন আহত হয়েছেন। নিহতদের সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক, তবে আহতদের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মী রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়। কাতার এনার্জি জানায় কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তবে এই বিস্ফোরণের ফলে বিশ্ববাজারে কাতারের গ্যাস রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। জাপানের কোবে শহরে ট্রাক চাপায় এক বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছেন। তার নাম রাহিম হোসাইন। তিনি কানসাই ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড হোটেল ভোকেশনাল স্কুলের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির হিয়োগো প্রিফেকচারের কোবে শহরের লাগাতা এলাকায় সড়কে হাঁটতে থাকা অবস্থায় ২ জনকে চাপা দেয় ট্রাকটি। এ ঘটনায় আহত ফারদিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হালকা ট্রাকের চালক উরাকামি কৈচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকটিও। জিজ্ঞাসাবাদে নিজের অবহেলাজনিত দুর্ঘটনার কথা স্বীকার করেন কৈচি। সিকিম, ভুটান এবং ভারতের উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে তিস্তা সহ একাধিক নদীর পানির স্তর দ্রুত বাড়ছে। সোমবার ভোর থেকে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে তিস্তার স্রোত অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে। পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টির ফলে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যা ও নদী ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে। কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকায় নদীর জল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। নদী তীরবর্তী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং বহু এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তিস্তার প্রবল স্রোতে কিছু এলাকায় নদী ভাঙনের ঘটনাও সামনে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই ইতোমধ্যে ঘরবাড়ি ছেড়ে আত্মীয় স্বজন বা নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। ভারতের উত্তরপ্রদেশের লখনৌর একটি ৩-তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। সোমবার দুপুরের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন নিহতদের মধ্যে প্রায় ১ ডজন শিশু রয়েছে। এই ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানায় ভবনটির উপরের তলায় একটি প্রশিক্ষণ কেন্দ্র ও লাইব্রেরি থাকায় সেখানে অনেক শিক্ষার্থী ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি কাজ করে। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০,০০০ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভর্তি পরীক্ষার সময় আবারও ভারতে হিজাব বিতর্ক। এবার বাধার মুখে পড়েও পরীক্ষায় বসেছেন মুসলিম ছাত্রী। রোববার আজমিরের একটি পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় হিজাব ও বোরখা পরার কারণে ওই মুসলিম ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধার মুখে পড়তে হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরীক্ষায় অংশ নেন ওই হিজাবধারী। তবে এই ঘটনা ঘিরে ধর্মীয় স্বাধীনতা এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। পরীক্ষার্থীর অভিযোগ, নিয়ম মেনেই হিজাব ও বোরখা পরিধান করে কেন্দ্রে যান তিনি, কিন্তু নিরাপত্তা কর্মীরা তার পোশাক নিয়ে আপত্তি তোলেন এবং ভেতরে প্রবেশে বাধা দেন। আমি পরীক্ষা দিতে এসেছি। যখন পরীক্ষা দিই তখনও আমি আজকের মতোই বোরকা ও ওড়না পরেছিলাম। প্রথমে আমাকে বলা হয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হলে ওড়না খুলতে হবে, পরে তারা জানায় বোরকাও খুলে ফেলতে হবে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেটে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ কমানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন, জনকল্যাণের কথা বললেও সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়নি।
তাদের অভিযোগ, একটি বিশেষ সম্প্রদায়ের উন্নয়নে বাধা সৃষ্টির প্রবণতা বাজেটে স্পষ্ট। অন্যদিকে সরকারের দাবি, আগের সরকারের বরাদ্দের বড় অংশেই অনেক সময় ব্যয় হতো না। এবারের বাজেটে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা খাতে 2,165 কোটি 42 লাখ টাকা বরাদ্দ রেখেছে বিজেপি, যা গত বছরের তুলনায় 3,500 কোটি টাকা কম। ফ্রান্সে তীব্র দাবদাহ ও রেকর্ড গরমে গত 2 দিনে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। দেশটির বোর্দেওক্স শহরের তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ 41.9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে 3 প্রবীণ নাগরিক ও গাড়িতে আটকে 2 শিশুর মৃত্যু হয়। বাকি 13 জন পানিতে ডুবে মারা যান। পরিস্থিতি সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। কেবল ফ্রান্স নয়, ওমেগা ব্লক নামক বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে সাহারা মরুভূমির গরম বাতাসে আটকে পড়ে স্পেন ও যুক্তরাজ্য সহ পুরো ইউরোপ জুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ চলছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই চরম বিপর্যয় আরও তীব্র হচ্ছে বলে সতর্ক করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়ে এবার গত 75 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এল নিনোর আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা NOAA নতুন করে এই জলবায়ুগত চক্র শুরুর ঘোষণা দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী আন্তর্জাতিক আবহাওয়া মডেলগুলো বলছে 2026 ও 2027 সালের শুরুতে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা 1982 সালের সর্বোচ্চ রেকর্ডের চেয়েও বেশি। এর প্রভাবে বিশ্বজুড়ে তীব্র খরা, দাবানল ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি রয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সতর্ক করেছে, এর ফলে দক্ষিণ আফ্রিকা, সোমালিয়া ও এশিয়া সহ বিভিন্ন দেশে চরম খাদ্য ও মানবিক সংকট দেখা দিতে পারে। দীর্ঘ বৈরিতার অবসান ঘটিয়ে অবশেষে ওয়াশিংটন ও তেহরানের কূটনৈতিক টেবিলে তৈরি হয়েছে নতুন মোড়। ওয়াশিংটন ইরানের উপর থেকে তেল নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে। একই সঙ্গে আটকে থাকা $12 বিলিয়ন তহবিল ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে ইরান শর্ত মানবে কিনা তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। সুইজারল্যান্ডের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ওয়াশিংটন ফিরেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি দাবি করেন, তেহরান অবশেষে তাদের পরমাণু প্রকল্পগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে রাজি হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই দাবি অস্বীকার করে জানিয়েছে, দীর্ঘ আলোচনায় পরমাণু ইস্যুতে নতুন কোনো চুক্তি হয়নি। এই মতবিরোধের মধ্যেই মার্কিন ট্রেজারি বিভাগ বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। ওয়াশিংটন আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে। এর ফলে এই 60 দিনে ইরান যে কোনো দেশের কাছে অবাধে তেল বিক্রি করতে পারবে। আলোচনার আরেকটি বড় সাফল্য হলো ইরানের আটকে থাকা $12 বিলিয়ন তহবিল ছাড়। তেহরান জানিয়েছে, অর্থ ছাড়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই মুক্ত হওয়া অর্থ দিয়ে ইরানকে কেবল আমেরিকার উৎপাদিত পণ্যই কিনতে হবে। সামুদ্রিক বাণিজ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ হরমুজ প্রণালীতে সমন্বয় কেন্দ্র স্থাপনে সম্মত হয়েছে। এর উদ্দেশ্য হলো যে কোনো জাহাজ চলাচলের সময় ভুল বোঝাবুঝি তাৎক্ষণিক দূর করা। ইরান জানিয়েছে, এখন থেকে এই আন্তর্জাতিক জলসীমা কঠোর নিয়মে পরিচালিত হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই সমঝোতার শর্ত ভঙ্গ করে তবে সরাসরি সামরিক ব্যবস্থা নেওয়া হবে। লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এই আলোচনা বড় ভূমিকা রাখবে। আগামী দিনগুলোতে কাতার ও পাকিস্তানের উপস্থিতিতে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে পরবর্তী ধাপের আলোচনা শুরু হবে। আজহার স্বপ্নিল, RTV। এদিকে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি এবং শক্তিশালী ডলারের কারণে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সামনে সুদের হার বাড়াতে পারে এমন ধারণায় ডলারের দাম বাড়ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় 1% কমে $4,162 নেমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা এখন আগের চেয়ে বেশি খরচের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণত ব্যাংকে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যায়। স্বর্ণের পাশাপাশি আজ রূপা ও প্ল্যাটিনামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। গত বছরের নির্বাচনী প্রক্রিয়ার 6 মাসে
মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন 700-এরও বেশি সামরিক নাগরিক। এমন তথ্যই প্রকাশ করেছে জাতিসংঘ। আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে নিহতদের মধ্যে 224 জন নারী এবং 153 জন শিশু। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে চলমান গৃহযুদ্ধে নিহত হয়েছে হাজারো মানুষ। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় দেশটিতে মানবিক সংকট আরও তীব্র হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। যুদ্ধের ভয়াবহতা কাটতে পারেনি ফিলিস্তিনি শিশু মোহাম্মদের ফুটবল খেলার স্বপ্ন। অবরুদ্ধ গাজায় 10 বছর বয়সী মোহাম্মদ ইসরায়েলি হামলায় হারিয়েছে তার পা। ভাঙা পায়েই ধ্বংসস্তূপ আর তাঁবুর মানবেতর জীবনের মাঝে স্বপ্ন দেখছে আবারও মাঠে ফেরার, ফুটবল খেলার। তবে এই স্বপ্নের পথে বড় বাধা উন্নত চিকিৎসা আর কৃত্রিম অঙ্গের অভাব। গাজার জাবালিয়া হালওয়া শরণার্থী শিবিরের ফিলিস্তিনি শিশু মোহাম্মদের স্বপ্নের গল্প তুলে ধরছেন ইমতিয়াজ আহমেদ। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ার হালাওয়া শরণার্থী শিবির। এই শিবিরের তাঁবুতেই বসবাস 10 বছর বয়সী মোহাম্মদ সাদ শাবানের। যুদ্ধ আর বাস্তুচ্যুতির কষ্টের মাঝেও তার স্বপ্ন একটাই, বিদেশে গিয়ে চিকিৎসা নেয়া, কৃত্রিম অঙ্গ লাগানো এবং আবারও নিজের পায়ে দাঁড়িয়ে ফুটবল খেলা। অঙ্গহানি হওয়া মোহাম্মদকে দেখা যায় বন্ধু ও ভাইদের সঙ্গে ফুটবল খেলতে, মায়ের সঙ্গে বল আদান প্রদান এবং ভারসাম্য ধরে রাখার চেষ্টাও করেন মোহাম্মদ। শারীরিক সীমাবদ্ধতা দমাতে পারেনি তার স্বপ্নকে। আমার নাম মোহাম্মদ সাদ শাবান, বয়স 10 বছর, 3য় শ্রেণীতে পড়ি আমি বিদেশে যেতে চাই, কৃত্রিম অঙ্গ পড়তে চাই এবং ফুটবল খেলতে চাই। ফুটবল আমি খুব ভালোবাসি এবং বিশ্বকাপের সবগুলো ম্যাচ আমি দেখি। মোহাম্মদের মা জানান, যুদ্ধের বছরগুলোতে পরিবারটিকে প্রায় 12 বার স্থান পরিবর্তন করতে হয়েছে। প্রতিবারই ছেলেকে নিয়ে নিরাপদ আশ্রয় খোঁজার সংগ্রাম ছিল সবচেয়ে কঠিন। যুদ্ধের সময় পরিস্থিতি খুবই কঠিন ছিল। আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার পালাতে হয়েছে। তাঁবুর অস্বাস্থ্যকর পরিবেশ, ইঁদুরের উপদ্রব এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার অভাব মোহাম্মদের শারীরিক অবস্থাকে আরো জটিল করে তুলেছে। এমন তাঁবুতে থাকি যেখানে মৌলিক স্বাস্থ্যবিধিরও ব্যবস্থা নেই। ইঁদুরের কারণে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। কঠিন পরিবেশ ও ইঁদুরের কারণে সৃষ্ট জটিলতার কারণে প্রায় প্রতি 6 মাস পর পর মোহাম্মদের আরও অস্ত্রোপচার করতে হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় মোহাম্মদের পরিবার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর অপেক্ষায় আছে। জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে গাজায় বেঁচে আছেন হাজারো মানুষ। তাদের বড় একটি অংশ শিশু, যাদের অনেকেই অঙ্গহানি ও গুরুতর আঘাতের শিকার। যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও ফুটবলকে আঁকড়ে ধরে ভবিষ্যতের স্বপ্ন দেখছে ছোট্ট মোহাম্মদ। তার আশা, একদিন কৃত্রিম অঙ্গ পরে আবারও মাঠ মাতাবে, অন্য সব শিশুর মতোই স্বাধীনভাবে খেলবে। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।